জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানের দিন স্মরণীয় করে রাখতে আবারও 5 আগস্টেই নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচন যদি বিলম্বিত হয় তা কী কারণে হচ্ছে এগুলো জনগণের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণহত্যা পরিচালনার জন্য শেখ হাসিনার পাশাপাশি রাজনৈতিক দলেরও বিচার করতে হবে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট। এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে? তাহলে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি করতে চাইলে তা কখনোই সফল হবে না। বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় রিজভী আরও বলেন, কর্তৃত্ববাদী শেখ হাসিনা জবরদস্তি করে গোষ্ঠীতন্ত্র তৈরি করেছিল। গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে সব ধরনের তৎপরতা চালাচ্ছে হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আত্মদানের মাধ্যমে যে সরকার এসেছে তাদের যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করতে হবে। এমন সংস্কার আনুন যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে। আইনের শাসন এমনভাবে নিশ্চিত করুন সত্যিকার অর্থেই কোনো ভুক্তভোগী বিচারের আদালতে গেলে পরে সে যাতে বিচার পায়, সেই ধরনের সংস্কারগুলো নিয়ে আসুন। আর এটা নিয়ে আনার জন্য খুব বেশি পরিশ্রম এবং সময় লিঙ্গারিং করার কোনো মানে হয় না। 5ই আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর 71-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে 30 লক্ষ মানুষের আত্মদান, ওইটাকে ছোট করে এটাকে বড় করলে পরে এটা কোনো লাভ হবে না। বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে সংকটে দেশের জ্বালানি সহ আর্থিক খাত, দাবি সেন্টার ফর ডায়ালগ সিপিডির। এছাড়াও অর্থনৈতিক স্থিতিশীলতায় দ্রুত রাজনৈতিক সরকার গঠনের তাগিদ দিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি 2024-25 অর্থ বছরের প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এই চিত্র উঠে আসে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার অনেক উদ্যোগ নিলেও অনেকাংশে ব্যর্থ বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়াও আয়োজনে সিপিডির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের সরকার গঠনেই অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। এদিকে অর্থনৈতিক সক্ষমতা অর্জনে দুর্বল ব্যাংকের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত সহ ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে বেশ কিছু পরামর্শ তুলে ধরে প্রতিষ্ঠানটি। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের সরকার গঠনেই অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে বলেও মনে করেন তারা। বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সামনের মাসগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে এবং এই কৌশল একই সাথে তাৎক্ষণিক সংকট মোকাবেলা করবে এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার কর্তৃক বাস্তবায়নের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী সংস্কারের সূচনা করবে। যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব, সেটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য এবং 5ই আগস্টের শিক্ষার প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন জুলাই বিপ্লবে আহত 6 জন। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন আহতরা। 6 জনের মধ্যে 3 জন সিএমএইচ ও 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের থাইল্যান্ডের ব্যাংককে
হাসপাতালে নেওয়া হবে। সিএমএইচে চিকিৎসাধীন 3 জন হলেন মোহাম্মদ ইসরাফিল, রোমান ঢালি ও তাহসিন হোসেন। এই 3 জনই জুলাই অভ্যুত্থানে গুলিতে আহত হন। মোহাম্মদ ইসরাফিলের বাম হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। স্পাইনাল কর্ডে ইনজুরি হওয়ায় তারা হাঁটাচলা করতে পারছেন না। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ রাজীবের অপারেশনের পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকেও পাঠানো হয়েছে থাইল্যান্ডে। এ পর্যন্ত চিকিৎসার জন্য 22 জনকে বিদেশে পাঠানো হয়েছে। যোদ্ধারা ছিলেন, তারা উন্নত চিকিৎসার লক্ষ্যে আজকে থাইল্যান্ডে একটি স্থানীয় হাসপাতালে যাচ্ছেন। আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আহতদেরকে যত দ্রুত সম্ভব আমরা বিদেশে পাঠানোর চেষ্টা করছি এবং সামনে আমাদের আরও অনেক আহত যোদ্ধারা আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই আহত যোদ্ধারা আমাদের দেশের গর্ব। আমরা চাই তাদের সার্বিক সুস্থতা এবং তারা দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে 3 দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম 4 দিন ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ 4 দিনের ও ধানমন্ডি হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতের 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মুহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের ঢাকার আদালতে হাজির করা হলে তাদের এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত। সালমান এফ রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধ মেয়র আনিসুল হকের বিরুদ্ধে আতিকুল ইসলামের বিরুদ্ধে 4 দিন এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে 3 দিন এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি তানভীর আহমদ সৈকত তার বিরুদ্ধে 4 দিন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ তার বিরুদ্ধে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদন পর্যালোচনার জন্য সভা করবে পুলিশ পুনর্বহালের তদন্ত কমিটি। এমনটাই জানিয়েছেন পুলিশ পুনর্বহাল কমিটির প্রধান DIG ডক্টর শোয়েব রিয়াজ আলম। বিকেলে আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যদের সাথে আলাপকালে আরও বলেন, চাকরিতে পুনর্বহাল হতে হলে আইন নিয়ম মেনেই আসতে হবে। এ সময় আন্দোলনরত সাবেক পুলিশ সদস্যরা জানান, তাদের দাবি না মানলে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে সকাল থেকে পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান করেন তারা। এ সময় পুলিশ সদর দপ্তরের সামনে এসব চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দেন। বিগত সরকারের আমলে যাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হোক এবং রায়ের আলোকে যারা রায়প্রাপ্ত তাদেরকে নিয়োগ দেওয়া হোক। বেআইনি কোনো কাজ কোনো সময় সরকার করবে না, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা আইনের মধ্যে যেটুকু সুবিধা দেওয়া যায় সেটাই দিব। আইসিআইর সাথে মিটিং হয়েছে, পুরা নর্মাল আইন হলে তার আমার এই কমিটি বাদ দিয়ে আমি বলতাম আর কিছু না। মানবিক করা হবে দেখেই কমিটি আর মিটিং। মানবিক না হলে তোমার সাথে আমার আলাপটা কিসে? তুমি তো ওই কোর্টে যে আলাপ সেটা হবে। বিচারের আগে আওয়ামী লীগ নেতাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। এ সময় প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, সংস্কার কমিশনের আলোকে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসলে তার আলোকে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। রেশন কার্ড বাতিল এবং রেশন কার্ড ইস্যু করার ক্ষমতাটা এতদিন ধরে প্রধান তথ্য কর্মকর্তার হাতে নিয়োজিত রয়েছে, ন্যস্ত রয়েছে। নতুন নীতিমালায় সবাইকে নিয়ে একটা কমিটি করা হবে, যে কমিটি আসলে রেশন কার্ড ইস্যু এবং রেশন কার্ড বাতিলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস
এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে, হ্যাঁ সেটা আমরা বলেছি, মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। নতুন রাজনৈতিক শক্তিগুলো এবং জামিনে মুক্ত সাবেক বিডিআর সদস্যরা যেভাবে নিজেদের নির্দোষ বলে দাবি করছেন তার প্রতিবাদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্য এবং বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীতে র কনভেনশন ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন তারা বলেন, সম্প্রতি যে বিডিআর সদস্যরা আদালতের আদেশে জামিন পেয়েছেন সেই ব্যাপারে তাদের আপত্তি নেই, তবে যারা হত্যাকাণ্ডে জড়িত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাদের নির্দোষ দাবি প্রহসন ছাড়া কিছু নয়। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের ভয়াবহতার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে সেনা কর্মকর্তাদের হত্যা করলো কারা, সেই প্রশ্ন তুলেছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে গঠিত কমিশনকে দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান ক্ষতিগ্রস্তরা। আমার বাবা আঙ্কেলটা কোথায় আছে আমি কিছুই বলতে পারছি না। আমার বুকের ভিতরে ঢালাওভাবে এমনকি হত্যাকারীদেরকেও ছেড়ে দেওয়ার জন্য যে আবেদনগুলো তুলে আসছে সেগুলা যেন সত্যি সত্যি না হয়, সেই শঙ্কায় কিন্তু আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। তারা কেউ প্রতিবাদ করে নাই, এটা অবশ্যই সত্য। যিনি প্রতিবাদ করেছিলেন তিনি শহীদ হয়েছেন, এটাও সত্য। ভেতরে যারা ছিল তারা শুধু প্রতিবাদ করে নাই, এটা তাদের অপরাধ না, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেদিনের অপরাধ একমাত্র খুন করা না, সেদিনের অপরাধের সাথে অনেক কিছু ছিল। অনেকগুলো বিডিআর সদস্যদের পরিবারবর্গ এবং সঙ্গে খুব দুঃখ সহকারে বলতে হয় যে পলিটিক্যাল পার্টি, ছোট ছোট কিছু পলিটিক্যাল পার্টি এবং তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আছে, যারা কিনা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যেই ন্যারেটিভটা এমন একটা কথা বলে যে কথাটা অ্যাজ ইফ যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী ভারত, এবং ভেতরে যারা কিনা বিডিআর সদস্য তারা সকলেই নির্দোষ। না, আমাদের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই প্রমাণ করা যে তারা সকলে নির্দোষ না। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি সংশোধন করে সমতায় আনার জন্য আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া সম্মেলনে ভারতের সাথে আগের নত জানো নীতি আর চলবে না বলেও স্পষ্ট বার্তা দেবে বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সীমান্তে হত্যা বন্ধের উপর। সীমান্ত থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া, ভারতীয়দের সীমান্ত লঙ্ঘন করা, ফেনিসিডিল পাচার বন্ধ করা, আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের 150 গজের ভেতরে কোনো স্থাপনা তৈরি করতে অনুমতি না নেয়া, নদীর পানির সুষম বন্টন ও ভারতীয় মিডিয়ার অপপ্রচার বন্ধের বিষয়ে আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। এ সময় ভারতকে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। ভারতীয়রা অনেক সময় তাদের বর্ডার বেল্টে অনেক সময় বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। কিছুটা অসম চুক্তি আমরা সাইন করে ফেলছি। দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন, আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিচ্ছি। ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে, বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সীমান্তে 150 গজের ভিতরে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে একজন আরেকজনের অনুমতি নিয়ে করতে হয়, এটা যেন অনুমতি নেওয়া করে।
সরকার পতনের মাত্র 6 মাসের মাথায় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত প্রদর্শনী পরিদর্শনের সময় তিনি এ বিষয়ে কথা বলেন। হরতাল কর্মসূচির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, সরকার পতনের 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়। তিনি আরও বলেন, 2024 সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী ছিল যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তারা বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই দল কিভাবে এখন নতুন কর্মসূচি ঘোষণা করে? সার্জিস আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনা ফাঁসির মঞ্চেই ঝুলবে। এই খুনি হাসিনা নাকি বাংলাদেশে আসবে খুব দ্রুত। বিভিন্ন তাদের নেতাকর্মীরা জেল থেকে এই কথা বলছে। আমরা স্পষ্ট করে বলি, জেল থেকে যাদের মাধ্যমে এই কথাগুলো বাইরে আসছে তারা ওই হায়নাদের অংশ, এবং তাদের ইচ্ছা অনুযায়ী খুনি হাসিনা বাংলাদেশে আসবে। তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা শুধু ইয়াং জেনারেশনের কাছে একটা কমিটমেন্ট নিয়ে যাই, ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। ভাড়া নিয়ে বিরোধের জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13 রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারীরা। সকাল থেকে রূপতলী বাস টার্মিনালে শুরু হয় ভোগান্তির চিত্র। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের গন্তব্যে রওনা দিতে হয়েছে বিকল্প পথে, যাতে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন রুটে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মঙ্গলবার বিকেলে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাস দ্বন্দ্ব ও বাস ভাঙচুরের প্রতিবাদে বুধবার সকালে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে বিভিন্ন সময় তৈরি হয় বাকবিতণ্ডা, যাতে মারধরের শিকার হতে হয় চালক কর্মচারীদেরকে। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে মঙ্গলবার রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় 3 ঘন্টা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। জালকাঠি যাবো আর কি, আসছে দেখি গাড়ি বন্ধ। কি কারণে কি বন্ধ হয়েছে তা আমি জানি না। আমি প্রত্যেক দিনই সকালবেলা 8:30 8টার বাসে গিয়ে অফিস ধরি, কিন্তু আজকে বাসা থেকে জানতাম না যে বাস বন্ধ। এসে শুনতেছি যে হঠাৎ করে বাস বন্ধ। এখন বাসের ধর্মঘটের জন্য আমাদের সাধারণ যাত্রীদের তো অনেক হয়রানি হচ্ছে, ভাড়া ডাবল, সেটা তো সমস্যা আছেই। এখন সিএনজিতে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। এই ছোট ছোট গাড়িতে তো চলতে কষ্ট হয়, আমাদের অনেক রিস্ক নিয়ে চলতে হয়। আমরা আমাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় যাব না, কারণ আমরা এমনি আমাদের লাঞ্ছনা গঞ্চনার শেষ নেই। কেননা আমরা যে সবাই শিক্ষিত তাও না, আমাদের যদি শিক্ষার হার বেশি থাকতো তাইলে এই সেক্টরে আমরা আসতাম না। কুয়াকাটায় আটকা পড়েছেন 500রও বেশি পর্যটক। বরিশালে বাস ভাড়া নিয়ে এক শিক্ষার্থীকে লাঞ্ছনা ও শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় কুয়াকাটা ও কলাপাড়া থেকে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পর্যটকরা। মঙ্গলবার শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে বাস ও শ্রমিক ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের প্রেক্ষিতে বাস মালিক সমিতির ডাকে কুয়াকাটা ও কলাপাড়ার সাথে বুধবার সকাল থেকে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। অগ্রিম ক্রয়কৃত টিকিটের টাকা যাত্রীরা ফেরত পেলেও বাস চলাচল শুরু হওয়া নিয়ে নিশ্চয়তা না পাওয়ায় চিন্তিত তারা। এমন পরিস্থিতিতে অনেক পর্যটক মাইক্রোবাস, অটোরিকশা ও টমটমে করে বিকল্প পথে গন্তব্যে যাত্রা করেছেন, যাতে তাদের গুনতে হয়েছে বাড়তি খরচ। ভোলায় বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় 5টি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয়া হয়। স্থানীয়রা জানান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি। ইটপাটকেল নিক্ষেপ এবং 5টি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়। বেলা 11টায় বাস স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশা চলাচলের সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সিএনজি ও অটোরিকশায় অগ্নিসংযোগ করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। বাস ধর্মঘট চলায়
দুর্ভোগে পড়েছে দূর দূরান্তের যাত্রীরা। এদিকে মঙ্গলবার যাত্রী তোলা নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুরনো একটি মহাসড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় গোল্ডা গ্রামের বাসিন্দারা। এতে 6 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের দীর্ঘ সারি। বেলা 11:15টার দিকে গোল্ডা গ্রামের শত শত বাসিন্দা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন। অবরোধকারীদের দাবি, সাটুরিয়া উপজেলার ধানকড়া ইউনিয়নের গোল্ডা গ্রামের দীর্ঘদিনের পুরনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসীমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান। প্রায় 100 বছরের পুরনো সড়ক বন্ধ হওয়ায় চলাচলে সমস্যার সম্মুখীন হন গ্রামের বাসিন্দারা। তারই প্রেক্ষিতে সড়ক পুনরুদ্ধারের দাবিতে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির গেট সংলগ্ন মহাসড়কে অবস্থান নেন তারা। প্রতারণার মামলায় ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ জানান, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলা সূত্রে জানা যায়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে তৌফিক মাহমুদ তাদের প্রতিষ্ঠান থেকে 2021 সালের 20 মার্চ ইয়ামাহা আর R15 বাইক অর্ডার করেন, যার মূল্য বাবদ 2,45,000 টাকা পরিশোধ করেন। 3 এপ্রিল তিনি R15-এর আরও 2টি বাইক অর্ডার করেন, যার মূল্য বাবদ 5,90,000 টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইক 3টি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ দুটি চেক প্রদান করে, তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় আসামিদের কাছ থেকে তার টাকা চাইলে দিতে রাজি না হলে 2024 সালের 4 ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তিনি। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধনকৃত ঠিকানায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি দুদক। ফাউন্ডেশনকে করমুক্তি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে সংস্থাটি। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতে ধানমন্ডি 5 নম্বরে রোডের 54 নম্বর বাসাটিতে অভিযান চালায় 4 সদস্যের দুদকের একটি দল। কিন্তু সেখানে গিয়ে এর কোনো অস্তিত্ব পায়নি সংস্থাটি। সূচনা ফাউন্ডেশনকে করমুক্তিও দেওয়া হয়েছিল, কিভাবে সেটি করা হয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাৎ এবং সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ উপায়ে প্রায় 8 কোটি টাকা সম্পদ অর্জন ও 23টি ব্যাংক হিসেবে প্রায় 50 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে দুদক। সূচনা ফাউন্ডেশনের অফিসে দুদকের এনফোর্স টিম অভিযান পরিচালনা করেছে। কাগজে কলমে সূচনা ফাউন্ডেশনের যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানায় অভিযান চালিয়ে সূচনা ফাউন্ডেশনের ওই ঠিকানায় কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কুমিল্লায় দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, 5 আগস্ট সৃষ্টির মূল কারণ দুর্নীতি, তাই দুর্নীতি কমিয়ে আনতে প্রত্যেকের সদিচ্ছা দরকার বলে জানান তিনি। সকালে কুমিল্লার দুর্নীতি দমন কমিশনের 170তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুদকের প্রথম গণশুনানি। এই গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ কুমিল্লার সব সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। শুনানিতে 4টি বুথে সেবা বঞ্চিত জনসাধারণের 139টি অভিযোগ উত্থাপিত হয়। বক্তারা বলেন,
সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতে কাজ চলমান রয়েছে। আজকে এই যে 5ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলোর মূল কারণ থাকে, মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। তাহলে আমাদের সমাজের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি? যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হোক। শুধু সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় 106 জনকে অনিয়মের মাধ্যমে ভোটার করার প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিজনকে ভোটার করতে লাখ টাকার উপরে লেনদেন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। ইসি সচিবালয়ে এই বিষয়ে গণমাধ্যমকে মহাপরিচালক জানান, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা নির্বাচন অফিসার সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে ইসি। এরই মধ্যে থানা নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি 9 জন অজ্ঞাত আসামি। এনআইডি মহাপরিচালক বলেন, জাতীয় পরিচয়পত্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থানে কমিশন। অনিয়ম করলে কর্মকর্তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে বা বিদেশিদেরকে তাদের অবর্তমানে ভোটার করা হচ্ছে এবং একের থাম্ব ইমপ্রেশন আরেকজনেরটা দিয়ে ভোটার বানানো হচ্ছে। তো তারই আলোকে আমরা এই কাজটা করেছি এবং এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা সঠিকভাবে ওদেরকে ধরতে পেরেছি। সুন্নতে খতনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দায়ী 2 চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তার বাবা শামীম আহমেদ। একই সঙ্গে 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। আয়ানের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের উপর শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী 5 মার্চ দিন ধার্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে অনুমোদন ছাড়া রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার বিষয়টিকে হাসপাতালটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ওই হাসপাতালে সুন্নতে খতনার জন্য অতিরিক্ত অ্যানেস্থেশিয়ার প্রয়োগে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় 2 চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দেখে উচ্চ আদালত এই মন্তব্য করেন। হাইকোর্ট বলেছেন, তারা আইন সম্পর্কে জানতে চান, আইনের কোথায় সমস্যা আছে তা বুঝে পর্যবেক্ষণ দেবেন আদালত। এদেশের মানুষ যে সুচিকিৎসা পাবে এবং সেই চিকিৎসা নিশ্চিত করার জন্য বিদ্যমান আইন এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা, কোনো ফ্লজ আছে কিনা, কিংবা আরও কিভাবে করা সম্ভব, এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আদালত একটি সুচিন্তিত রায় দিবেন বলে আমরা প্রত্যাশা করেছি। যে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ যে ছিল, তাদেরকে তারা দায়িত্ব অবহেলার এই রিপোর্টে তারা সেটা প্রকাশ করেছে, তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের অফিস, গাড়ি ও মোটরসাইকেল অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেবি গ্রুপ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘটনার তদন্ত ও সঠিক বিচারের দাবি জানানো হয়। এ সময় জেবি গ্রুপের চেয়ারম্যান জনাব সেলিম প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি মহল নানাভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এছাড়াও দোষীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি জানান তিনি। আমি তাদের এটা আমার অনুরোধ হবে যে কারণে আমার জায়গা ধরে আমি আছে মানে ওই যে ছোটবেলা থেকে ছিলাম, তো এই রূপগঞ্জ থেকে হোসেনবাড়ি হারিস মোহাম্মদপুরে একই নদীর স্বাধীনতা। আজকে আমি কথা বলবো স্বাধীনতা। অতীতের যে কোনো সময়ের তুলনায় বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে ইজতেমা আয়োজন করা হচ্ছে। সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আইজিপি।
31 জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বে 10,000 স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। এ সময় তাবলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা মতপার্থক্য নেই দাবি করে উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে ইজতেমা করবে বলে আশা প্রকাশ করেন পুলিশ মহাপরিদর্শক। অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম নগরীতে আবারও চালু হলো স্মার্ট পে পার্কিং। নগরের আগ্রাবাদের কমার্স কলেজ সড়কে চালু হওয়া এই পাইলট প্রকল্পে আপাতত রাখা যাবে ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেল। অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে এসব গাড়ি পার্ক করার সুযোগ পাবেন নগরবাসী। 6 মাস পর বুধবার নগরের আগ্রাবাদ কমার্স কলেজ সড়কে এই প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশৃঙ্খলা ও যানজট সমস্যা সমাধানে গেল জুনে নগরের আগ্রাবাদে চালু হয়েছিল পে পার্কিং সুবিধা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে মাসখানেক পরেই বন্ধ হয়ে যায় এই সেবা। এখানে 200টি গাড়ি ও 70টি মোটরসাইকেল রাখা যাবে। এক্ষেত্রে গাড়ির জন্য ঘন্টা প্রতি 30 ও মোটরসাইকেলের জন্য 10 টাকা গুনতে হবে। রাতের বেলা এই পার্কিং স্পেসকে পর্যায়ক্রমে হলিডে মার্কেট হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। প্রপারলি একটা স্ট্রাকচারড ওয়েতে না রাখার কারণে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হয়, জ্যাম হয়। তো আমরা এই জায়গাটাই সিটি কর্পোরেশনের জায়গাতে সবাই গাড়ি রাখছে, সেটাকে একটা অর্গানাইজ করে একটু লেআউটের মধ্যে এনে স্ট্রাকচারড ওয়েতে রাখবো এবং সেটা ম্যানেজ করার জন্য আমাদের ভলান্টিয়ার থাকবে ইয়েস পার্কিংয়ের। শুধু আগ্রাবাদ নয়, সারা চট্টগ্রাম শহরে তারা যদি এই প্রজেক্টটি পাইলট প্রজেক্টের মাধ্যমে তারা সাকসেসফুলি সেটা করতে পারে, সো দ্যাট চট্টগ্রাম শহরে আমরা এই কাজটির মাধ্যমে চট্টগ্রামের যানজট আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। মিয়ানমার ও ভারত থেকে 36,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। এর মধ্যে মিয়ানমার থেকে 22,000 টন ও ভারত থেকে আনা হয়েছে 14,000 টন চাল। দুপুরে চট্টগ্রাম বন্দরের জেটিতে ফিরেছে জাহাজ দুটি। এটি মিয়ানমার থেকে আসা দ্বিতীয় ও ভারত থেকে আসা সরকারি চালের তৃতীয় চালান। G2G চুক্তির ভিত্তিতে ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসেছে এই চাল। জাহাজে রাখা চাল দ্রুতই খালাস করা হবে। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আগুন ধরে যাওয়া এয়ার ফুসান এয়ারলাইন্সের বিমান থেকে 176 আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জিমহেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল দক্ষিণ কোরিয়া এয়ারলাইন্সের ওই বিমানটি। দেশটির পরিবহন মন্ত্রণালয় বলছে, এর এক পর্যায়ে বিমানের পেছনের কোনো যন্ত্রাংশে আগুন লেগে যায়। এ সময় বিমানে 169 যাত্রী, 6 ক্রু ও একজন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। তবে তাদের নিরাপদে ইমার্জেন্সি স্কেপ স্লাইড এর সাহায্যে বের করা হয়েছে। এ সময় 3 আরোহী সামান্য আহত হয়েছে বলে জানায় উদ্ধারকারী দল। এপির তথ্য বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। জাপানের সাইতামা অঞ্চলে সড়কের মধ্যে সৃষ্ট 5 মিটার গভীর বিশাল গর্তে একটি ট্রাক পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন এর চালক। তাকে উদ্ধারে চলছে অভিযান। বুধবার অঞ্চলটির ইয়াশিতো সিটির একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ট্রাকটির একটি অংশ টেনে তুলতে সক্ষম হলেও এখনও নিচে আটক পড়ে আছেন ট্রাকের চালক। ট্রাকের সামনের অংশটি টেনে তুলতে দুর্ঘটনাস্থলে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই ঘটনার পরপরই পাশেই আরও একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে মহাসড়কে। কর্তৃপক্ষ বলছে, গ্যাস লিকেজ থেকেই সড়কের বিভিন্ন স্থানে রাস্তা ধসে এই গর্তের সৃষ্টি হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সব ধরনের কার্যক্রম আগামী 48 ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই সংস্থার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এসবের মধ্যে UNRWA-কে অবশ্যই ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে থাকা তাদের সব স্থাপনা ও জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। এছাড়া জেরুজালেমে বন্ধ করতে হবে তাদের সব কার্যক্রম। ইসরায়েলের এমন সিদ্ধান্ত ফিলিস্তিনিদের উপর বিপর্যয় ডেকে আনবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সংস্থাটির চলমান কাজেও ব্যাঘাত ঘটাবে।
এই মুহূর্তে ইসরায়েলের এই পদক্ষেপ আরও অস্থিতিশীল করে তুলবে ফিলিস্তিনকে, দুর্বল হবে যুদ্ধবিরতিও। ভারতের উত্তরপ্রদেশের মহাকুম্ভ মেলায় অমৃত স্নান করতে গিয়ে পদদলিত হয়ে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত ভক্ত অনুরাগী। যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত গুরুতর আহত 30 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তেমন আশঙ্কাজনক নয় এমন 20 জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর তীর্থযাত্রীদের অমৃত স্নানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিটিভির প্রতিবেদন বলছে, ভক্তদের প্রচণ্ড ভিড়ের কারণে এবার নির্ধারিত সময়ে শুরু করা যায়নি অমৃত স্নান। আয়োজক কমিটি আরও জানায়, স্থানীয় সময়ে বুধবার ভোর থেকে কুম্ভ মেলার প্রাঙ্গণে আসতে থাকেন ভক্তরা। এক পর্যায়ে অতিরিক্ত লোক সমাগমে শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। এবারের মেলায় 10 কোটি ভক্ত অনুরাগের সমাগম হওয়ার কথা ছিল বলে জানাচ্ছে হিন্দুস্তান টাইমস। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণের উপর একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত পাকিস্তানি সাংবাদিক। তাদের অভিযোগ, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং ডিজিটাল মাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নতুন সরকার। নতুন আইনে বলা আছে, মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 20 লক্ষ রুপি জরিমানা হতে পারে। এই আইনের বিরুদ্ধে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ইসলামাবাদ, করাচি ও লাহোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে বিলটি প্রত্যাহারে সরকারের কাছে দাবি জানায়। বিলটি সংসদে পাশ হলেও রাষ্ট্রপতির এখনও স্বাক্ষর করেননি। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন, কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না। এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি, বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পরবর্তীতে যখন দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেশ গঠনের, কোদাল হাতে উনি শ্রমিকের পাশে, কৃষকের পাশে থেকে কাজ করেছেন, খাল খনন করেছেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অপরপক্ষে আমরা কি দেখেছি? আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি 71 সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ঈমানের অঙ্গ। সেটি দেশের মাটিকে রক্ষা করা, দেশের মানুষের অধিকারকে রক্ষা করা, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, সবকিছুই এই ঈমানের মধ্যে পড়ে, দেশ প্রেমের ভিতরে পড়ে। আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে, আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান যুদ্ধ করেছেন। পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন, দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন, তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন। পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে, দেশের মানুষকে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া কিভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন এবং দেশের মানুষ তার প্রতিদান দিয়েছে। 1991 সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। কাজে আমরা যদি দেখি, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতিটা মুহূর্তে, দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে, যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায়, বিএনপিকে আমরা দায়িত্ব দিই। যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কম বেশি প্রায় সকল
নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃতি লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে, সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কাদেরকে তারা, দেশের মানুষ, দেশ পরিচালনার দায়িত্ব দিবে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।